পরপর দুদিনে জোড়া ধাক্কা। হ্যাঁ, প্রথমে সিঙ্গুর, যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী এসছিলেন কিন্তু সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে একটিও কথা বললেন না। তারপরের দিন সুপ্রিম কোর্টের কাছে গলা ধাক্কা খেল নির্বাচন কমিশন। আমার এই ভিডিওতে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ যাই লাগুক না কেন। পরপর দুদিন কেন বললাম, কারণ সিঙ্গুরে বহু প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনা হয়েছিল এবং সেই জমিতেই সভা করানো হলো, যেই জমি ছেড়ে চলে গিয়েছিল রতন টাটা। এখনো পর্যন্ত সেখানে কারখানা ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী আসার কথা ছিল কিন্তু হাওড়াতে, কিন্তু তাকে নিয়ে আসা হয় সিঙ্গুরে। অনেক প্রত্যাশা জাগে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এমনকি সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা টাটার প্রসঙ্গ তোলেও, তারাও তুলেছিল। তারা বলেছিল ওই জমিতেই, এমনকি সুকান্ত মজুমদারও, ওই জমিতেই কারখানা হবে বিজেপি এলে। শুভেন্দু অধিকারী তো আরো বড় ব্যাপার, তিনি এতই বাটার দিতে ওস্তাদ, ব্যস্ত। তিনি টাটার মানে রতন টাটার বক্তব্য কোট করে তিনি বলেন যে ব্যাড এম এর থেকে গুড এম এ এসছি, এখন গুড এম এখানে রয়েছে। এসব বলে টলে তিনি বেশ ভালো হাওয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু নরেন্দ্র মোদী বোধহয় তাতে খুব ঠান্ডা লেগে গেছিল, ফলত তার গলা বুঝে গিয়েছিল। তো সেই কারণে তিনি সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে একটিও শব্দ খরচ করতে পারলেন না। দেখুন, মালদাতে যখন তিনি এসছেন তখন কিন্তু বলেছেন যে মালদায় আম দিয়ে কি কি করা যেতে পারে, সেখানে ফুড প্রসেসিং ইউনিট গড়া যেতে পারে। হ্যাঁ, মালদার আম সুবিখ্যাত। তো সিঙ্গুরের যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কুখ্যাত বা বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই সিঙ্গুর আন্দোলন, জমি আন্দোলন এবং টাটাদের কারখানা চলে যাওয়া। এটা নিয়ে মানুষের মধ্যে চাপানো উত্তর রয়েছে। এক পক্ষ বলে যে এই আন্দোলনের জেরেই কিন্তু গোটা দেশের জমি অধিগ্রহণ আইনে বদল এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। সিঙ্গুর নিয়ে এই পাঠ্যে পশ্চিমবঙ্গ সরকার যে বই করেছে তাতে বোধহয় ক্লাস 8 এ পাঠ্যেও রয়েছে সিঙ্গুর আন্দোলনের বিষয়টি উঠে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুর আন্দোলন, সিঙ্গুর নন্দীগ্রামকে আন্দোলন করেই তিনি ক্ষমতায় এসছেন। মানুষ তার উপরে আস্থা রেখেছিল। অনেকেই বলেন যে এই আন্দোলনের ফলেই টাটারা চলে গিয়েছেন, রতন টাটা তিনি নিজেও বলেছেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সিঙ্গুরে কারখানাটা হতেই পারত, হওয়া উচিতও ছিল। সেখানে সেখানকার চরিত্র শুধু নয়, রাজ্যের শিল্পের চরিত্র হয়তো বদলে যেতে পারত। কিন্তু এক্ষেত্রে ৩ পক্ষরই একটা অনড় মনোভাব ছিল। এটা আমার ব্যক্তিগত মত, আবারও বলছি, আমি ভুল হতে পারি, ঠিক হতে পারি, আপনারা সেটা বলবেন। রতন টাটা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে আন্দোলনকারীরা এবং বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী, এই ৩ পক্ষেরই অনড় মনোভাবের জন্যই সেখানে কারখানাটা হয়নি। কেউ যদি এক চুল এদিক ওদিক করতেন তাহলে কিন্তু কারখানা হতে পারত। তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী বহু চেষ্টা করেছিলেন সব পক্ষকে নিয়ে আলোচনায় বসায়, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আলোচনায় বসেছিলেন। দীর্ঘ আলোচনা কিন্তু ফলপ্রসূও হয়েছিল, কিন্তু পরবর্তীতে আলোচনা থেকে বেরিয়ে এসেই বেঁকে বসে দুপক্ষই। ফলত ওখানে চাষবাসও হতে পারত, আর শিল্পটাও হতে পারত। ন্যানো যদি আসতো, কারখানা যদি হতো, তাহলে আরো বেশ কয়েকটি কারখানা আসতে পারতো। হুগলি কেন, আশপাশে উত্তর ২৪ পরগনা বা ওদিকে হাওড়া, বর্ধমান, এই ছবিগুলো কিন্তু আরো বদলে যেতে পারতো শিল্পায়ন হলে। কিন্তু যেটা হয়নি। এখন সেখানকার জমি ফিরিয়ে দিতে তো বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু জমি কতটা ফেরানো গিয়েছে, চাষযোগ্য করা গিয়েছে, সেটা প্রশ্নাতীত, মানে প্রশ্ন রয়েছে সেখানে। সেখানে যারা কভার করতে গিয়েছেন, দেখছেন, এখনো যারা দেখেন তারা বুঝতে পারেন কি অবস্থা। এবং সেই সময় সবচেয়ে বড় ব্যাপার যে বিজেপিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল। এই যে রাজনাথ সিং, যিনি এখন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি সভায় এসেছিলেন। শাহনওয়াজ হোসেন, তিনি এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাতে, তার ধর্ণা মঞ্চে গিয়েছিলেন। তো এখানেও বিজেপি আজকে রং বদল করে তারা বলছে যে আমরা, মানে বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতন লোকজন, তিনিও তো ওই আন্দোলনের শরিক ছিলেন, আমরা এখানে টাটাদের ফিরিয়ে আনবো। মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে তাড়িয়েছেন, টাটাদের ফিরিয়ে আনবো, শিল্প হবে, সিঙ্গুরেই শিল্প হবে, কারখানা ওখানেই হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু একটিও শব্দ খরচা করলেন না। সেখানকার বিজেপি নেতা কর্মীরা বুক বেঁধেছিলেন আশায় যে প্রধানমন্ত্রী বিরাট কিছু একটা ঘোষণা করবেন, যে রতন টাটা না হোক, তিনি তো এখন স্বর্গীয়, রতন টাটার মানে টাটা গোষ্ঠী না হোক, অন্য কোনো গোষ্ঠী এসে সেখানে কারখানা করবে, দারুণ কিছু একটা হবে, এইসব বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন। বাট ভোটের আগে এই নির্বাচনী জনসভায় কোথায় কি,
তিনি তো হাওয়ায় হাওয়ায় কথা বলে গেলেন। আইন শৃঙ্খলা বজায় থাকলে শিল্প হবে, সিন্ডিকেট রাজ, এইসব কথা বলে গেলেন। ফলত এটা একটা বিজেপির কাছে, স্থানীয় বিজেপি তো বটেই, রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বড়সড় ধাক্কা। আর এই ধাক্কা মিটতে না মিটতেই সুপ্রিম কোর্ট গলা ধাক্কা দিল। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ধাক্কা দিয়ে বলল, তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যা যা চাইছিল সেটাই হলো, এসআইআর নিয়ে। সুপ্রিম কোর্ট শুনানিতে বলল যে না ভাই, অ্যাডমিট কার্ডকে বৈধতা দিতে হবে, শুধু সার্টিফিকেট না, অ্যাডমিট কার্ডে, এ রাজ্যের যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেখানে কিন্তু ডেট অফ বার্থটা লেখা থাকে। আচ্ছা ভাবুন, যে মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট পেলে, মানে পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট পেলে সেটা গ্রাহ্য, বাট যেটা দেখিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, যে অ্যাডমিট কার্ডটা দেখিয়ে আপনি পরীক্ষা দেওয়ার যোগ্যতা পান, সেটা বৈধ নয়। এরা আজব, কমিশনের এই আজব সিদ্ধান্ত। যাই হোক, শেষমেশ নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত বদল করতে বলেছে, বৈধতা দিতে বলেছে অ্যাডমিট কার্ডকে। এখন তারা দেবে কি দেবে না জানা নেই, কারণ বিহারেও, সেখানেও এসআইআর করার আগে আধার কার্ডকে বৈধতা দিয়েছিল সুপ্রিম কোর্ট, বাট নির্বাচন কমিশন সেখানে অন্য খেলাই খেলেছে। এখানে আর একটা খেলা চলছিল, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হ্যারাসমেন্ট হচ্ছে মানুষজন, প্রত্যেককেই অলমোস্ট ডাকা হচ্ছে শুনানির জন্য, সে অমর্ত্য সেন হোক, কিংবা বিজ্ঞানী, কিংবা প্রাক্তন বিদেশ সচিব, বর্তমান সাংসদ, রাজ্যের মন্ত্রী, কেউই বাদ যাচ্ছেন না, শুনানিতে ডাকা হচ্ছে সবাইকেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো এখানেও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে তুলনা করেছেন। তার সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পর্যবেক্ষণ বা বক্তব্য যে বাল্য বিবাহ কি আমাদের দেশে প্রচলিত ছিল না, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে মায়ের সাথে ছেলের মানে বয়সের ফারাকটা কম। সুপ্রিম কোর্ট এই জায়গাতে ধরেছে। সুপ্রিম কোর্ট বলেছে ভাই, এই যত লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে তালিকা প্রকাশ করতে হবে, পঞ্চায়েত অফিসে হোক, ব্লক অফিসে, কিংবা শহরাঞ্চলে হলে ওয়ার্ড অফিসে, তোমাদেরকে এই যার যার নামে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তাদের তালিকা প্রকাশ করতে হবে, কোথায় অসঙ্গতি সেটা প্রকাশ করতে হবে। পাশাপাশি আর একটা বড় সিদ্ধান্ত, এবং যেটা তৃণমূল কংগ্রেসও চাইছিল, সেটা হচ্ছে যে বিএলএ 2 কে বা বিএলএদেরকে নিয়ে যাওয়ার জন্য শুনানি কেন্দ্রে যখন শুনানি হবে, তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আপনাকে যদি শুনানিতে ডাকা হয়, আপনি আপনার পরিবারে কাউকে নিয়ে যেতে পারেন, এমনকি বিএলএ কেও আপনার সঙ্গী করতে পারেন, যারা শুনানিতে আপনার হয়ে কথা বলতে পারবেন। এক্ষেত্রে আপনার একটা নো অবজেকশন সার্টিফিকেট বা একটা ফর্ম ফিল আপ করতে হবে যে আপনি এই লোকটিকে পাঠিয়েছেন। শুধু এমন নয়, আপনি যদি নাও যান, আপনার ডকুমেন্টস বিএলএ গিয়ে জমা দিয়ে আসতে পারে, সে শুনানিতে হাজির হতে পারবে, এমন নির্দেশ দিয়েছে কিন্তু। ফলত এই সমস্ত দিক থেকেই কিন্তু নির্বাচন কমিশন ঘাড় ধাক্কা খেয়েছে, গলা ধাক্কা খেয়েছে, কারণ ভুলভাল সিদ্ধান্ত, প্রায় প্রত্যেক দিনই সিদ্ধান্ত বদল হচ্ছে। হ্যাঁ, আসলে তো যেটা বিজেপি করতে চাইছে, অভিযোগ যে নির্বাচন কমিশনকে দিয়ে সেটা করিয়ে নেওয়া হচ্ছে। এখন নির্বাচন কমিশন কি করবে, যদিও শুনানি যতক্ষণ পর্যন্ত না ফার্দার কমিশনের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন জারি হচ্ছে, শুনানি চলবে। তো এই ক্ষেত্রে কমিশন কতটা পিছু হটে, কিন্তু এটা বড় ধাক্কা, তৃণমূল কংগ্রেসের বড় জয়। আর সেটা শোনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাত থেকে বলে দিয়েছেন যে এখন কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাবো। এবং যা ঘটছে তাতে বিজেপির জন্যও কিন্তু বড় ধাক্কা, এটাও কিন্তু বিজেপিরই একটা ধাক্কা। পরপর দুদিন যে ধাক্কা বললাম না, কারণ বিজেপি যা যা চাইছিল কমিশন তাই তাই করছিল। তো বিজেপি এই চাওয়াতে সুপ্রিম কোর্ট বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন বিজেপি বলছে যে 3 দফায় নির্বাচন করতে হবে, ম্যাক্সিমাম 4 দফা। যদি অনেক বেশি দফা হয় তাতে তৃণমূল কংগ্রেস সুবিধে পেয়ে যাচ্ছে। তাদের যে ভোট মেশিনারি রয়েছে, তারা এই লোকগুলোকে, ধরুন 1 লক্ষ লোক, তারা 1 লক্ষ লোককে ইধার উধার করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারাই গিয়ে ভোটটা কন্ট্রোল করছে। তো যদি একসঙ্গে ভোট হয় অনেকগুলো কেন্দ্রে, তাহলে সেটা করা যাবে না। তাহলে এই ভোট মেশিনারিটা বন্ধ করে দেওয়া যাবে বলে মনে করছে বিজেপি, এবং সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স আরো ব্যবহার করার চিন্তা ভাবনা রয়েছে। আরো অভিযোগ বিজেপির যে সেন্ট্রাল ফোর্সকে ভালো করে ব্যবহার করতে দেয় না শাসক দল বা শাসক, তো সেটাও যাতে করা যায় সেটাও দেখতে হবে। এবং ফর্ম 6 ফর্ম 7 জমা দেওয়ার দিন তো শেষ হয়ে গিয়েছে। কালকেও দেখা গেছে যে ফর্ম 7 জমা দিতে দেয়নি তৃণমূল কংগ্রেস, প্রচুর জায়গাতে আটকে দিয়েছে। বিজেপি বলছে যে ফর্ম 7 এর মাধ্যমে ভুয়ো ভোটার তারা দূর করতে চায়, আর তৃণমূল বলছে এর মাধ্যমে তারা আসলে বৈধ ভোটারকেই বঞ্চিত করতে চায়, তাদের নাম বাদ দেওয়ার জন্য এই ফর্ম 7 ফিল আপ করে
লক্ষ লক্ষ হাজার হাজার ফর্ম 7 ফিল আপ করে জমা দিতে চাইছে, আর ভিন রাজ্য থেকে ভোটারদের নিয়ে এসে এই ফর্ম 6 এর মাধ্যমে তারা ভোটে নাম তোলাতে চাইছে। সব মিলিয়ে কিন্তু খেলা জমে গিয়েছে এবং বিজেপি অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে বলেই মনে হচ্ছে। তো আলটিমেটলি বিজেপির বিড়াল বিজেপিকেই কাটছে। দেখা যাক শেষমেশ ভোটে কি হয়, কতটা পরিবর্তন ভোটে হয়, নাকি মানুষজন, কারণ মানুষজন কিন্তু অসন্তুষ্ট এই এসআইআর নিয়ে। আমি খুব বেশি যা রেসপন্স পাচ্ছি তাতে বিজেপির পক্ষে যে লোকগুলোও ছিল তারাও কিন্তু ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। ফলত বিজেপির জন্য আশার আলো খুব একটা দেখা যাচ্ছে না। তো আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।